তোমরা আগের পর্বে ভেক্টরের পার্ট 1 দেখেছো। আজ আমরা আবার ভেক্টরের পার্ট 2 নিয়ে এসেছি, অর্থাৎ ভেক্টর পর্ব 2। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভেক্টরের পর্ব 1 অর্থাৎ পার্ট 1টি দেখে নিও ইউটিউব চ্যানেলে। অন্য বসন্ত ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। অন্য বসন্ত একটা সোসাইটি একটি উদ্যোগ নিয়েছে এরকম একটা সময়ে অন্য বসন্ত টিউটোরিয়াল ঘর থেকে যতটা পরিমাণ তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, বন্ধুদের জানিও, লাইক করো এবং বেল বাটনে দাবিয়ে রাখলে তো আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, আমরা শুরু করছি ভেক্টরের দ্বিতীয় পর্ব। আমাদের ভেক্টরের দ্বিতীয় পর্বে আগের দিন দেখেছিলাম ভেক্টর কে যোগ করার জন্য যে বিভিন্ন সূত্র আছে তার মধ্যে ত্রিভুজের সূত্রটি পড়েছিলাম। ত্রিভুজের সূত্রের পর আমরা আজ জানবো ভেক্টরের সামান্তরিকের সূত্র। এটাও একটা ভেক্টর সংযোজন সূত্র। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা ভেক্টর যোগ করতে পারি। এই সূত্রটি ত্রিভুজ সূত্রকে ধরেই এসেছে, বা ত্রিভুজ সূত্র যদি ভালো করে বুঝেছো তাহলে সেক্ষেত্রে সামান্তরিক সূত্র কোনো অসুবিধা হবে না। সামান্তরিক সূত্রের কি অদল বদল করা হলো একটু দেখে নিই। ত্রিভুজের সূত্রে দেখেছিলাম যে ত্রিভুজে দুটি বাহুকে পরপর যদি কোনো ভেক্টরের মান ও দিকে প্রকাশ করে তাহলে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, এই বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, এই বাহুটি এই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে। এইটা কল্পনা করার পর দেখা গেল যে এই ভেক্টরের এই যে বাহুটাকে কল্পনা করা হচ্ছিল যে এ একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা যদি এখানে হয়ে থাকে তাহলে যদি আমরা এই ত্রিভুজটাকে যদি রিপিট করে দিই, উল্টিয়ে দিই, তাহলে একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে এই বাহুটা এই সামান্তরিকের এই বাহুটাকে নির্দেশ করে, অর্থাৎ প্যারালাল হয়, একই হয়, আর প্যারালাল হলে এই ভেক্টরটা একই হবে। তখন বলা হলো যে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে যে কোন একটা বিন্দুতে যদি দুটি ভেক্টর কাজ করে তাহলে তাদের সামান্তরিক যে কর্ণটি হয় সেটি মান ও দিকে প্রকাশ করে। তাহলে সামান্তরিকের ভাবনাটা তোমরা বুঝতে পারলে যে এই ভেক্টরেরই এই বাহুটাকে এখানে কল্পনা করা হলো এবং দেখা গেল এটা একটা সামান্তরিক মতো দেখতে লাগছে। তাহলে কিছুই না, এই বাহুটা এখানে এলো। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি ঘটনা পাওয়া গেল সেটা একটু দেখে নিই। কি বলছে না, কোন সামান্তরিকের দুটি বাহু যদি সন্নিহিত দুটি বাহু হয়, যে কোনো দুটি বাহু হলে হবে না, এই বাহুটা হলো এই বাহুটা, এরকম হলে হবে না। সন্নিহিত বাহু, তোমরা সন্নিহিত মানে বোঝো, যাই হোক সন্নিহিত দুটি বাহুকে যদি দুটি ভেক্টরের মান ও দিকে প্রকাশ করে তাহলে ওই বাহু দুটির ছেদবিন্দু দ্বারা অঙ্কিত যে সামান্তরিকটির কর্ণ ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। তাহলে এখানে একটা সামান্তরিক ও এ বি ডি, একটা সামান্তরিক, এই সামান্তরিকের ও এ, এই সামান্তরিকের ও এ এবং ও ডি, এই দুটি বাহুকে যদি দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরকে প্রকাশ করে তাহলে এই ভেক্টর দুটি ছেদবিন্দু ও দ্বারা অঙ্কিত সামান্তরিকটির কর্ণ এই সি ভেক্টর অর্থাৎ ওবি কর্ণ, এই ওবি কর্ণটি এ আর বি ভেক্টরের লব্ধি সি ভেক্টরকে প্রকাশ করবে। অর্থাৎ আমরা দেখেছি, দেখো ও এ যুক্ত ও ডি যদি করা হয়, যোগ করা হয়, তাহলে ও বি পাওয়া যায়, অর্থাৎ ওই ভেক্টরটা পাওয়া যাবে। তা এই হলো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের জন্য সামান্তরিক সূত্রটি লিখবো, এই ছবিটি আঁকবো এবং ম্যাথমেটিক্যাল আমরা এইটুকু অংশ লিখবো, তাহলেই সামান্তরিক সূত্রটি লেখা হয়ে যাবে। এবার আসে সামান্তরিকের গাণিতিক বিশ্লেষণ। সামান্তরিকের গাণিতিক বিশ্লেষণ করার ভাবনা যেটা আছে যে সামান্তরিকের এই বাহুটিকে নিয়ে সামান্তরিকের গাণিতিক বিশ্লেষণ শুরু হয় ঠিকই, কিন্তু সেটাকে আমরা এই ত্রিভুজের সূত্রতে কনভার্ট করে নিই। তাই প্রথমে কথাগুলো বলবো যে ও এ বি ডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের ও এ এবং ও ডি বাহু দুটি ভেক্টরকে দিক ও মানে নির্দেশ করছে। তাহলে ও বিন্দু দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধির মান ও দিকে প্রকাশ করবে। এই হলো সামান্তরিকের সূত্র। এবং সামান্তরিকের কথা বলার পরই বলবো যে যেহেতু এই ওডি সমান্তরাল এ বি, তাহলে আমরা
এবি কে এই বি ভেক্টর ধরতে পারি, তাহলে এ ও এ বি একটি ত্রিভুজে পরিণত হয় এবং সেখানে ত্রিভুজ সূত্র দ্বারা আমরা সহজেই সেটাকে প্রমাণ করতে পারি, কারণ ত্রিভুজ সূত্র আগে আমরা করেছি, তাই ত্রিভুজ সূত্র এখানে লাগিয়ে দেবো। তাহলে ও এ বাহুকে বর্ধিত অংশের উপর বি থেকে ও এ বাহু বর্ধিত অংশ উপর ই বিন্দুতে লম্ব টানা হলো, প্রথমে যেটা করেছিলাম, এবং ও ই বি একটি লম্ব একটা লম্ব সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে। এই সমকোণী ত্রিভুজ হয়ে গেলেই তাহলে ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, যে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণেই আমরা চলে এলাম। তাহলে একটু দেখে নিই, সেই ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, সেই সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে পেয়ে গেলাম। আবার সেই একই মানে ত্রিভুজ সূত্র যা পড়েছি সেইটাই রিপিট। ও ই সমান কি ও এ প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস বি ই হোল স্কোয়ার, যা যেভাবে করেছি ও এ স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার প্লাস 2 ও এ ই প্লাস বি ই স্কোয়ার। তাহলে দেখো বি ই স্কোয়ার আর এ ই স্কোয়ার করলে এ বি স্কোয়ার পাবো, তাহলে এখানে ও এ স্কোয়ার রেখে দিলাম, আর এই এ ই স্কোয়ার আর এই বি স্কোয়ারকে এক জায়গায় নিয়ে এলে তাহলে আমরা বলতে পারি এ বি স্কোয়ার প্লাস 2 ও এ ই হয়ে গেল। এবার ও এ এটা থেকে গেল, এ বি স্কোয়ার থেকে গেল, এখন 2 ও এ ই এই অংশটি এ বি দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে কি হলো না এ বি কস আলফা। এখানে কোণ দেওয়া হয়েছে, কারণ এই দুটি ভেক্টরের যদি কোণ এটা হয় তাহলে এই ভেক্টরটি যেহেতু এইদিকে একই দিকে অংশ করছে, তাহলে এইটা এইদিকে কোণ করছে, তাহলে এদের মধ্যে কোণ হবে আলফাই হবে, যেটাকে আমরা বুঝতে পারছি এই চিত্র থেকে। এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা হবে, অর্থাৎ এটা এ বি কস আলফা হয়ে গেল। এবার মান বসিয়ে দিলাম, সে একই ব্যাপার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটা বি হলে তখন এটা বি ভেক্টর হয়ে গেছে, কারণ আমরা বলেছি যে এটা প্যারালাল এটা, তাই 2 ও এ মানে এ বি মানে বি কস আলফা হয়ে গেল, আর ও বি মানে তো সি, তাহলে সি স্কোয়ার, তাহলে সি সমান হয়ে গেল √(a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক এইভাবে আমরা লব্ধিটা পেয়ে গেলাম, আর ঠিক ত্রিভুজের সূত্র অনুসারে আমরা দিক পেয়ে যাব, সেই ট্যান থিটা, যে ও এর সঙ্গে ও বি কোণ করেছে থিটা, এবং সেখান থেকে ট্যান থিটা পেয়ে যাব, এবং ট্যান থিটা পেয়ে গেলে আমাদের পুরো সমান্তরিকের সূত্র হয়ে গেল। এরপরে আসি কিছু স্পেশাল কেস। কিছু স্পেশাল কেস বলতে কি, দেখবে যে এই যে বাহু দুটো, এই যে ভেক্টর দুটি রয়েছে, এরা ভেক্টর দুটি যদি সমমুখী হয়, কিরকম হয় না সমমুখী, অর্থাৎ একই মুখে যদি হয়ে থাকে, এইভাবে এবং এইভাবে যদি হয়ে থাকে, সমমুখী হয়ে থাকে, তারপরে তাদের মধ্যে কি ঘটনা ঘটবে, মানে তাদের লব্ধি কত হবে না, তখন সমমুখী হলে এদের মধ্যে কোণ হচ্ছে কিন্তু 0, কারণ এইখানে ছিল সেটা এই মুখেই হয়ে গেছে, তাই এইখানে যে ভেক্টরটা ছিল সেটা এখানে নেমে গেছে, তাই এটাকে বলতে পারি আমরা এই মুখে তারা সমমুখী হয়ে যাওয়ার ফলে কোণ হচ্ছে আলফা। এখানে তখন আলফা 0 বসাবো, তাহলে সমমুখী হলে স্পেশাল কেস কি হবে না সি সমান হয়ে যাচ্ছে আলফা সমান 0, তার মানে √(α 0 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0, আর cos 0 মান হচ্ছে 1, তাহলে 2ab হয়ে গেল, তাহলে হয়ে গেল a প্লাস b, কারণ √(ভাগ দিয়েছি, স্কোয়ার হয়ে গেলে তার রুট করে দিয়েছি, অর্থাৎ শুধু ভেক্টর দুটি পরপর যোগ হয়ে যাবে, অর্থাৎ a ভেক্টর এটা b ভেক্টর হয়ে থাকে, বা এটা a ভেক্টর আর এটা b ভেক্টর ছিল, তারা যদি নেমে একই মুখে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা যদি বি ভেক্টর হয়ে যায় তখন এ আর বি যোগ হয়ে যাবে। এই হচ্ছে ভাবনা। এরপরে আসছে তাহলে লব্ধি হলো কত এ প্লাস বি। এখন আসছে অভিমুখ একই দিকেই থাকবে, বিপরীত অভিমুখ। বিপরীত অভিমুখ বলতে এই ভেক্টরটা যদি এই দিকে হয়ে যায়, অর্থাৎ এ তো এইদিকে কাজ করছে আর
এই ভেক্টরটা যদি আবার এইদিকে ছিল তখন যদি এরকম করে বেঁকে যায়, তাহলে তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত না আলফা সমান 180 ডিগ্রি। তাহলে ফর্মুলা সে বসিয়ে দেবো, আলফা সমান 180 ডিগ্রি লেখা আছে, অতএব সি সমান হয়ে গেল √ সেই একই ফর্মুলা a² + b² + 2ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাই অটোমেটিক্যালি আমরা বসিয়ে দিলাম যে a - b হয়ে গেল, অর্থাৎ ভেক্টর দুটির বিয়োগফলের সমান হবে এবং এই বিয়োগফল যেদিকে হবে তার ভেক্টর দুটি সেইভাবে বিয়োগটা হবে। a যদি বেশি হয় তাহলে b থেকে b হবে, b বেশি হয় a থেকে b হবে, এই হবে এই ঘটনা। এবং বৃহত্তর ভেক্টরের অভিমুখটা বৃহত্তর ভেক্টরের দিকে হবে, অর্থাৎ যেদিকে ভেক্টরটা বেশি থাকবে অর্থাৎ মান বেশি থাকবে, এই ধরো দুটি ফোর্স পরস্পর বিপরীত দিকে কাজ করছে, দুই টানাটানি খেলা, তাহলে যে দিকে ফোর্স বেশি থাকবে সেই দিকে কিন্তু লব্ধিটা কাজ করে যাবে। তাই বলছে a আর b বিয়োগ করছি ঠিকই, এবং তাদের ভেক্টরের অভিমুখ মানে লব্ধি অভিমুখটা কত হবে না যে ভেক্টরের পরিমাণটা বেশি হবে সেই দিকেই কিন্তু লব্ধিটা হয়ে যাবে। এরপর চলে আসছি ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী যদি হয়ে থাকে। হ্যাঁ, ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হয়, বিপরীতমুখী হলে তো আলফা সমান 180 ডিগ্রি হবে, এটা জানতে পারলে। এখন যদি সমান হয়, সমান হলে ফর্মুলা সে a - b আসবে, তাহলে একই আর লিখছি না, তাহলে a - b আর a - b আর a সমান যদি b হয় তাহলে অটোমেটিক্যালি 0, অর্থাৎ দুটি ভেক্টর সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধি শূন্য হবে। সেই একই ব্যাপার, দই টানাটানি খেলা তোমরা খেলেছো, বিপরীত দিকে যদি টানা হয় তাহলে সেক্ষেত্রে যদি লব্ধি সমান তাদের যদি ভেক্টর দুটির মান অর্থাৎ ফোর্স দুটি যদি সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে কোন রকম নরণচরণ থাকে না, অর্থাৎ তারা এক জায়গাতেই থাকে, তাই তখন তোদের লব্ধি শূন্য হয়ে যায়, এই স্বাভাবিক ব্যাপার। আর একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আলফা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে এই ভেক্টর দুটি যদি পরস্পর লম্ব হয়ে থাকে এরকম এরকম যদি হয়, তাহলে তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত আলফা সমান 90 ডিগ্রি, এবং তাদের মধ্যে লব্ধি কত না লব্ধি এটাই হবে। লব্ধির পরিমাণ কত হবে না মান কত হবে, সেই মানটা পরিমাণ কত হচ্ছে না সেই মানের পরিমাণ হচ্ছে a, এই মানের পরিমাণ হচ্ছে c সমান হচ্ছে √c² + b² + 2ab cos আলফা cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাই √a² + b² হয়ে গেল। অর্থাৎ a আর b যদি এটা ভেক্টর হয়ে থাকে এবং এটা c ভেক্টর হয়ে থাকে, c ভেক্টরের মান হবে √a² + b², অর্থাৎ লম্ব ভাবে থাকলে তাদের মান হবে a² + b²। আর দিক কত হবে না এই যে লব্ধি ভেক্টরটা পেলাম তার দিক যদি এই ভেক্টরের সঙ্গে এখানে থিটা কোণ করে, তাহলে tan থিটা সমান b/a হবে। এ তোমরা বুঝতে পারছো কেন হবে। তো এই গেল আমাদের সমান্তরিকের সূত্র এবং সমান্তরিক সূত্রের সঙ্গে স্পেশাল কেস। এরপরে আর একটা সূত্র আমাদের থেকে যায় ভেক্টর যোগের ক্ষেত্রে, সেটাই লাস্ট সূত্র, সেটা হচ্ছে আমরা দেখলাম যে দুটো ভেক্টরকে নিয়ে যোগ করেছি বারবার, ত্রিভুজে তাই করেছে, সমান্তরিকে তাই করেছে, কিন্তু একই জায়গায় অনেকগুলো ভেক্টর কাজ করতেই পারে। যেমন ধরে নাও একটা চালের বস্তার উপরে দুজন কাজ করছিল, দুদিকে টানছিল বা দুজন ধরে তুলছিল, তো দুটো ফোর্স কাজ করছে একই বিন্দুতে, সে এক জায়গাতে দুটো ফোর্স কাজ করে তুলছে। এখন বা একটা গাড়িকে টানছিল, উদাহরণ প্রচুর দেওয়া যায়। যেমন তো ঘটনা হচ্ছে যে ওই একই বিন্দুতে যদি অনেকগুলো ফোর্স কাজ করতে শুরু করে দেয়, যে ওই একই জায়গা ধরে এ টানছে ও টানছে এদিকে টানছে, তাহলে অনেকগুলো ফোর্স এক জায়গায় যদি কাজ করতে শুরু করে দেয়, তাহলে সেক্ষেত্রে তখন ভেক্টরের সমান্তরিক সূত্র এবং ভেক্টরের ত্রিভুজের সূত্র কার্যকরী হয় না। সেরকম জায়গাতে আমাদের তখন ভেক্টরের বহুভুজী সূত্র লাগে। বহুভুজী সূত্র অনেকগুলো ভেক্টর যোগকে সমাধান করে থাকে। তো বহুভুজী সূত্র কি না, বহুভুজী সূত্র হচ্ছে যে তোমরা বহুভুজী সূত্র দেখে নেবে, আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো, যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বহুভুজের সূত্র যেটা রয়েছে, যে বহুভুজের আমাদের একটা ক্লোজ বহুভুজ কল্পনা করব। ক্লোজ বহুভুজ কল্পনা করব, আমরা একটু দেখে নিই। এই যে বহুভুজটা দেখতে পাচ্ছি, এই বহুভুজ এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এই যে বহুভুজ কল্পনা করলাম, এই বহুভুজের প্রত্যেকটা বাহু যদি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করে এবং তারা পর 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 ক্রমান্বয়ে যাকে বলে গ্রহণ করা হয়, তাহলে বহুভুজটি
ক্লোজ করার জন্য, অর্থাৎ বহুভুজটিকে ক্লোজ করার জন্য যে শেষ বাহুটি লাগে, সেই বাহুটি বিপরীত দিকে, যেদিকে আসছিল দিকটা সেদিকে না, বিপরীত দিকে গৃহীত শেষ বাহুটি এই ভেক্টর গুলির লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ এটা যদি এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা ই ভেক্টর হয়ে থাকে, তাহলে এখানে এই যে ভেক্টর যদি আমি আর ধরি, তাহলে এই আর ভেক্টরটি এই ভেক্টর গুলির লব্ধিকে প্রকাশ করবে। এটা হচ্ছে বহুভুজের সূত্র। অর্থাৎ বিপরীতক্রমে গৃহীত শেষ ভেক্টরটি হলো বহুভুজের ওই ভেক্টরটি লব্ধি ভেক্টর, এটা দেখতে পাচ্ছি। এর প্রমাণ পরে এবং সেটা ত্রিভুজ সূত্র ধরেই হয়। তাই ত্রিভুজ সূত্রটাই হলো ভেক্টরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে আমরা আর যোগের ক্ষেত্রে যাব না, এবার আমাদের বিয়োগের ক্ষেত্রে একটা মজার ব্যাপার, যেটা হচ্ছে আমরা ভেক্টর যোগ করতে পারি, ভেক্টর বিয়োগ করতে পারি। বিয়োগের পদ্ধতিটা বলার আগে তোমাকে একটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে যে যোগ নিয়েই কিন্তু বিয়োগটা হয়েছে। কারণ ভাবে দেখো, যদি আমরা একটা উদাহরণ নিই, খুব বীজগাণিতিক উদাহরণ নিই, তাহলে দেখো যে এ যুক্ত বি যদি আমি বলি, বা এ বিযুক্ত বি যদি বলি, আমি এ বিযুক্ত বি যদি বলি, তাহলে সেক্ষেত্রে এটা তো বলতেই পারি যে এ যুক্ত মাইনাস বি। এটা বলা তো কোনো অসুবিধা কিছু নেই, ম্যাথমেটিক্যালি ঠিক বা যুক্তিভাবে ঠিক। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি। তাহলে এখানে দেখো, এইখানে একটু দেখে নিই যে এই জায়গাটা দেখে নিচ্ছি যে কি হলো। দেখো এখানে যেটা হলো যে এ আর বি এর মধ্যে যোগ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এ আর বি এর মধ্যে যোগ হচ্ছে। তো এখানে এ প্লাস বি হয়েছিল, আমরা দেখেছিলাম আগে, কিন্তু বলেছি এ মাইনাস বি করতে। তাহলে এ তো এ থাকলোই, আর এর সঙ্গে যোগ হচ্ছে কে, মাইনাস বি। তাহলে বি এর দিক যদি এদিকে হয়, এর যদি প্লাস বি হয়ে থাকে, মাইনাস বি কিভাবে হয়, আমরা আগের দিন বলেছিলাম যে মাইনাস বি হয়ে গেলে দিকটা তখন বিপরীতমুখী হয়ে যাবে, তখন দিকটা হয়ে গেল এইটা মাইনাস বি ভেক্টর। এবং তাহলে এটা এ, এইটা মাইনাস বি, এদের মধ্যে যোগ করলে যে লব্ধিটা পাওয়া যাবে, সেই লব্ধিটাই হয়ে গেল তখন সি বলতে পারি বা সি ওয়ান বলতে পারি। তো এইটা হয়ে গেল তখন বিয়োগ, অর্থাৎ ভেক্টর বিয়োজন। এই হলো ভেক্টর বিয়োজন। এই আপাতত এইটুকু ভেক্টর বিভাজন। হ্যাঁ, ভেক্টর বিভাজন একটা নতুন পদ্ধতি, সেটা আমরা একটু শিখে নিই কি করে ভেক্টর বিভাজন করতে হয়। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে যেমন করে আমরা যোগ করলাম, যোগ করে একটা রেজাল্টেন্ট পেলাম, অর্থাৎ লব্ধি পেলাম, ঠিক কোনো একটা ভেক্টর ওই লব্ধিকে যদি আমরা ভাগ করি, ওই লব্ধি যেভাবে পেয়েছি সেই লব্ধিকে যদি আমরা ভাগ করি, তাহলে ওই অংশগুলো পাবো। অর্থাৎ যদি এ আর বি ভেক্টরের লব্ধি ও এ হয় থাকে, তাহলে ও এ কে যদি ভাগ করি, তাহলে নিশ্চয়ই এ আর বি পাবো। এই যে একটা ভেক্টরকে ভাগ করে দুটো উপাংশ তৈরি করা, এই উপাংশ তৈরি করাকে বলা হয় ভেক্টর বিভাজন। এগুলোকে বলা হয় রিজল্ট বা কম্পোনেন্ট বা উপাংশ বলা হয়ে থাকে। তাহলে এখানে ধরে নাও ও এ যে ভেক্টর, এই ভেক্টরটা বিভাজিত করে আমরা ও বি এবং ও সি এই দিকে দুটো ভেক্টরকে পেয়েছি। এই যে দুটো ভেক্টর উপাংশ পেয়েছি, এই দুটো ভেক্টর উপাংশকে মানে বিভাজিত করে এই লব্ধি ভেক্টরকে মানে এই ভেক্টরকে বিভাজিত করে আমরা পেয়েছি। এখন বক্তব্য হচ্ছে যে এই দুটো ভেক্টরের লব্ধি যেন এটাই হয়। ভেক্টর বিভাজনের মূল ভাবনাটা হচ্ছে এটাই যে হ্যাঁ, এটাকে আমি ভাঙতে পারি, ভেঙে আমি ভেক্টর উপাংশ তৈরি করতে পারি, কম্পোনেন্ট তৈরি করতে পারি, কিন্তু সেই কম্পোনেন্ট গুলো দিয়ে যেন লব্ধি এটাই হয়, তবেই কিন্তু ইয়েটা হবে। তো যেটাই হচ্ছে, যেমন ধরে নাও পাঁচকে আমরা ভাঙতে পারি 2 ও 3, 1 ও 4, এভাবে ভাঙতে পারি যোগ করে। কিন্তু মনে রাখতে হবে যে 1 আর 4 যে কম্পোনেন্ট গুলো তৈরি হবে, সেই কম্পোনেন্ট গুলো যোগ করে যেন সবসময় 5 হয়। আমি যদি 4 আর 3 করে দিই, তাহলে কিন্তু আর আমার ওটা হলো না, কারণ আমার লব্ধি হচ্ছে 5। তাই সেক্ষেত্রে আমি 3, 2 করতে পারি, সেক্ষেত্রে 1, 4 করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই, কারণ রেজাল্টেন্ট সবসময় যেন আমার 5 হতে হবে। এটাই হলো ভেক্টর বিভাজনের মূল ভাবনা। ভেক্টর বিভাজনের সংজ্ঞাটা তোমরা বইয়ে দেখতে পারবে, যেটা বলছে যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজিত করা যায় যে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলি
মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি সবসময় ওই মূল ভেক্টরটি হয়। হ্যাঁ, তাই এটা হলো ভেক্টর বিভাজনের পদ্ধতি। এখন আমরা একটা দেখে নিই যে ও এ একটা ভেক্টর নিয়েছি এবং ও এ ভেক্টরটিকে আমরা ধরে নিই যে বিভাজিত করে ও বি এবং ও সি দুটি উপাংশ পেয়েছি। এখন ও বি উপাংশটি ও এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে এবং ও সি উপাংশটি ও এ ভেক্টরের সঙ্গে বিটা কোণ করে আছে। ভালো করে মাথায় রাখো, ও এ ভেক্টরের সঙ্গে কিন্তু বিটা কোণ করে আছে, কারণ আমার মূল ভেক্টরটা হচ্ছে এইটা। তো এই ভেক্টরকে যখন ও এ তৈরি করা গেল, আলফা কোণে ও এ তৈরি হলো, ও বি তৈরি হলো, আর বিটা কোণে ও সি তৈরি করা হলো। তাহলে বলতে পারি যে এই দুটো ভেক্টরের মূল কোণ কত না আলফা প্লাস বিটা। আমরা এখানে পেয়ে গেছি, দেখো এই কোণটা যা, এটা আলফা এটা বিটা হলে টোটাল কোণ কত আলফা প্লাস বিটা, কারণ এটা আলফা প্লাস বিটা। আমরা সেই ত্রিভুজের সূত্র ধরে ভাবনাটাকে নিয়ে আসতে পারি। ত্রিভুজের সূত্রে কি বলেছে, এটা আলফা হলো, এটা যদি বিটা হয় তাহলে এটা বিটা হবে, কারণ একান্ত কোণ তোমরা জানো। তাহলে এটা আলফা হলো, এটা বিটা হয়ে গেল, তাহলে এই কোণটা কত হবে না, এটা যদি আলফা প্লাস বিটা হয় তাহলে এটা পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ত্রিভুজ এই যে ও এ বি ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের তিনটে কোণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের একটা সূত্র আছে যে তোমরা পড়েছো, একটা ত্রিকোণমিতিতে সূত্র ব্যবহার করা হয়ে থাকে যে বাহুটা নিচ্ছি সেই বাহুটা সেই সাইনের সেই কোণটা বিপরীত সেই বাহুটার বিপরীত কোণের সাইন যে রেশিও হয় পরস্পর সবকিছু সমান হয়। মানে ব্যাপারটা একটু বলে নিই। যেমন ধরো ও এ বাহু, ও এ যে ভেক্টর, মানে এই ও বি যে ভেক্টর, এই ভেক্টরের বিপরীত কোণ হচ্ছে বিটা। তাহলে ও বি বাই সাইন বিটা সমান বলতে পারি। এবার ও এ বি তে যদি আসি তাহলে এ বি বাই এর বিপরীত কোণ কোনটা আলফা, তাহলে এ বি বাই সাইন আলফা সমান ও এ বাই তার বিপরীত কোণ কোনটা না পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই হলো ত্রিকোণমিতির একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা এটাকে হিসাব করতে পারি। তাহলে ও বি বাই সাইন বিটা, এ বি বাই সাইন আলফা সমান ও এ বাই সাইন আলফা মাইনাস বিটা। তার মানে ও বি মানে হচ্ছে এ বাই সাইন বিটা সমান বি বাই সাইন আলফা সমান আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে এই যে আর ভেক্টরটা পেয়েছি, যে অ্যামাউন্টটা পেয়েছি, সেই অ্যামাউন্টটা কত কোণে, আলফা কোণে যদি যায় তাহলে এর পরিমাণ কত হবে, যদি বিটা কোণে যায় তাহলে এর পরিমাণ কত হবে, সেই নিয়ে এই ভাবনাটা। তাহলে এর পরিমাণ কত হবে না এ বাই সাইন বিটা সমান আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। যাই হোক, এরকম প্রচুর কথা থেকে যায়, তোমাদের স্যারদের কাছে শুনে নেবে। তো এ বাই সাইন বিটা, তাহলে এর মান কত হবে না এর মান হলো আর সাইন বিটা, আর সাইন বিটা, আর সাইন বিটা বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা। এটা তোমরা ম্যাথ থেকে জানো। ঠিক বি সমান সে একই বলতে পারি, এ যদি এটা হয় তাহলে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এ হয়ে গেল তোমাদের ভেক্টর বিভাজন। এটা যে সাধারণ রূপ ভেক্টর বিভাজনের। ভেক্টর বিভাজনকে কখনো মনে হতে পারে যে ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া, কিন্তু মোটেই তা নয়। ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া কিন্তু নয়, কারণ ভেক্টর সংযোজনের বিপরীত প্রক্রিয়া হলে সর্বদা ওই একই লব্ধি আমাদের পেতে হয়, কিন্তু ভেক্টর সংযোজনে কিন্তু লব্ধি চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো এই প্রচুর কথা তোমরা স্যারদের কাছে ব্যাপারটা বুঝে নেবে। পরবর্তীকালে আমরা চট করে চলে আসি, ভিডিও আমরা বড় করবো না, তোমাদের বোর ফিল হবে, এই জন্য আমাদের কথাগুলো অনেককে মধ্যখানে থামাতে হচ্ছে। যাই হোক, এরপরই চলে আসি আমরা লম্ব উপাংশ বিভাজন। হ্যাঁ, যদি ভেক্টরটা বিভিন্ন কোণ বিভাজন করেছিলাম, এই আলফা প্লাস বিটা যদি লম্ব হয়, লম্ব উপাংশ যদি বিভাজন করা হয়, তাহলে এই যে লব্ধিটা, এই লব্ধিটা যদি এই দুটো ভাগে ভাগ করা হলো এবং যে দুটো উপাংশ পাওয়া গেল তার পরস্পর লম্ব হয়, অর্থাৎ আলফা প্লাস বিটার সমান যদি 90 ডিগ্রি হয়ে থাকে,
তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান মান কত হবে? আলফা প্লাস বিটার মান হচ্ছে, আলফা প্লাস বিটার মান হলো 90 ডিগ্রি। তাহলে সাইন আলফা প্লাস বিটার মান কত হবে? না 1। তো তাহলে এর মান কত হবে? না আর সাইন, এইটা টোটালটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা বিটা, এটা আলফা, তাহলে সে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে বিটা সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 1 হয়ে গেছে। তাহলে আর কস আলফা। তাহলে এর সমান হলো আর কস আলফা। ঠিক বি সমান কত হতে পারে? না বি সমান বুঝতে পারছো, আমি আলফা করে রেখে দেবো আর বিটা করে নিয়ে যাবো না। তাহলে অটোমেটিকলি বি সমান হয়ে গেল আর সাইন আলফা। এই হচ্ছে লম্ব উপাংশ বিভাজনের নিয়ম। তাহলে এর পরিমাণ, এই যে ওবি পরিমাণ কত হলো? ওবি পরিমাণ হচ্ছে এ। তাহলে অর্থাৎ এ ভেক্টর, এই ভেক্টরের মান কত হবে? না মূল ভেক্টর যেটা দেওয়া আছে তার সঙ্গে তো সম্পর্কটা করতে হবে। তাহলে মূল ভেক্টর আর ভেক্টর দেওয়া আছে, তার সঙ্গে সম্পর্ক করলে হয়ে যাচ্ছে কস আলফা। তাহলে এই ভেক্টর সমান হলো আর কস আলফা, আর ও সি সমান হচ্ছে বি ভেক্টর, তাহলে আর ভেক্টর সাইন আলফা। এখান থেকে আমরা মান দুটো দেখো এই জেনারেল সূত্র থেকেই আমরা পেয়ে গেছি যে লম্ব উপাংশ বিভাজন করলে কি হয়। এই উপাংশ বিভাজনের প্রয়োজনীয়তা কি, এই নিয়ে চট করে একটু কথা বলে নিই। যেমন ধরে নাও আমাদের কোন একটা মেঝের উপরে কোন একটা ব্লক পড়ে আছে, অর্থাৎ একটা পাথরের ব্লক বা কোন একটা ইট, যাই হোক কোন একটা কিছু পদার্থ কাঠের ব্লক পড়ে আছে, সেখানে আমরা এইখান থেকে একটা দড়ি বেঁধেছি। এই দড়ি দিয়ে আমরা কাঠের ব্লকটাকে টানার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে না কাঠের ব্লকের ফোর্স আমরা প্রয়োগ করছি এই অভিমুখে, এই অভিমুখে ফোর্স প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই ফোর্সের দুটো উপাংশ অটোমেটিক তৈরি হয়ে যাবে, কারণ কাঠের ব্লকটি দুদিকে যাওয়ার প্রবণতা তৈরি হবে। একটা এইদিকে অর্থাৎ ভূমি বরাবর সমান্তরালভাবে এগিয়ে আসার চেষ্টা হবে, আবার একটা কাঠের ব্লকটাকে আমি উপর দিকে অর্থাৎ লম্বভাবে উলম্বভাবে আমি তুলে নিয়ে ঝুলিয়ে নিয়ে চলে আসতে পারি। তো এই দুদিকে দুটো ফোর্সের উৎপত্তি হয়ে যাবে। এই ফোর্সটা কিভাবে, কোন দিকে কোন ফোর্সটা থাকবে সেইটা নিয়ে আমরা ভাবতে পারি যে এফ এর মান দুভাবে ভাগ হচ্ছে। এটা যদি আলফা কোণ করে, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে যদি আলফা কোণ করে এই এফ, মানে আমি যে বল প্রয়োগ করে টানছি তার সঙ্গে আলফা কোণ করলে, তাহলে এফ এক্স অর্থাৎ ভূমি বরাবর তার মান হবে কি বললাম? ভূমি বরাবর, অর্থাৎ এ ভেক্টর সবসময় হয় আর কস আলফা, অর্থাৎ লব্ধি অর্থাৎ মূল ভেক্টরের কস আলফা। তাহলে এফ কস আলফা হলো, আর এফ ওয়াই এর মান কত হবে? না সবসময় সাইন আলফা হয়, তাহলে এফ সাইন আলফা। এই হলো, যদি আলফা কোণ করে আমরা ব্লকটাকে টানি তাহলে দুটো উপাংশে বিভাজন করে নিলাম। আমরা একটা অঙ্ক দেখে নিতেই পারি খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে যে 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত এবং এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ দুটি নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা স্ক্রিনে যে এক্স ও ওয়াই অক্ষ বরাবর বল দুটি উপাংশ নির্ণয় করো। আমরা চট করে একটু দেখে নিই খুব অল্প জায়গাতে। আমাদের ডেটা কি দিয়েছে? ডেটা দিয়েছে এফ সমান 30 ডাইন বল, 30 ডাইন বল। এই ডাইন বলটি কত উপাংশে ভাগ করতে হচ্ছে? না 60 ডিগ্রি কোণে ভাগ করতে হচ্ছে। ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে থাকে, যে যার সঙ্গে কোণ করবে সেটা কস হবে, এটা মাথায় রাখতে হবে। তাই এফ ওয়াই তখন হয়ে যাবে এফ কস আলফা সমান এফ কস 60 ডিগ্রি। একটা মান থাকবে যার মান হচ্ছে 30 ডাইন, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তোমরা জানো, তার মানে হয়ে গেল 15 ডাইন। তাহলে এফ এক্স বরাবর কত কোণ হবে? না এফ সাইন 60 ডিগ্রি সমান 30 গুণিত সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে 15√3 ডাইন। এইভাবে তোমরা অঙ্কগুলোকে দেখবে। উদাহরণীয় অঙ্ক আছে এবং প্রবলেম সেট 1-এও অঙ্ক আছে। প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো অবশ্যই তোমরা সব সলভ করবে বা করার চেষ্টা করবে, তোমাদের স্যাররা সেটা সাহায্য করবে আমরা জানি। তো প্রবলেম সেট 1 করে এবং প্রবলেম সেট 2-এরও কিছু অঙ্ক তোমরা অবশ্যই করে রাখবে। আপাতত 11-এর জন্য প্রবলেম সেট 1 অবশ্যই মাস্ট এবং প্রবলেম সেট 2-এর অবশ্যই গোটা 10-12টা অঙ্ক মাস্ট করতেই হবে। আর 12-এর ক্ষেত্রে প্রবলেম সেট 1, 2, 3 তিনটেই করতে হবে, যেটা আমি করি থাকি। যাই হোক, যেটা হচ্ছে যে আমাদের এই গেল ভেক্টর উপাংশের বিভাজন।